হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, আজকে ক্লাসে আমার নিজের পড়ানোর কিছু নাই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা সেটা নিয়ে ডিসকাস করতে পারি। জি স্যার, আমার হচ্ছে দুইটা টপিক নিয়ে কোশ্চেন ছিল। সেটা ফার্স্টটা বলেন। হচ্ছে আমাকে একটু ব্লক কোডিংটা দেখাতে হবে। আর হচ্ছে আরেকটা ওই ডিফারেন্ট লেয়ারের, যেমন আমি জানতাম না যে কুকিজ হচ্ছে সেশন লেয়ারের, তো এমন অন্যান্য লেয়ারেও যদি কিছু থাকে আমি না জানি, তাহলে আমার কাছে মনে হয় এটা সমস্যা হয়ে যায়। তো বেসিক্যালি ওএসআই লেয়ার আর হচ্ছে ব্লক কোডিং। হুম, আচ্ছা, ব্লক কোডিংটা আমি বলছি, কিন্তু ওএসআই লেয়ার আসলে পুরাটা বলা একটু মুশকিল। হ্যাঁ, কারণ টপিকটা তো অনেক বড়। আচ্ছা, আমি একটু জি ব্লক কোডিং এর জিনিসপত্র open করি। হ্যাঁ, ওএসআই লেয়ার নিয়ে আসলে অত বেশি বদার হওয়ার দরকার নেই। হ্যাঁ, একদমই আনকমন হয়তো এরকম কালে ভদ্রে একটা আসতে পারে। ম্যাক্সিমামই আমাদের জানা জিনিসপত্রই আসে। স্যার, ব্লক কোডিং যেটা, ব্লক কোডিং এর তো আর হচ্ছে গ্রাফ আঁকা লাগবে না, লাগবে? কোশ্চেনের উপর ডিপেন্ড করছে তারা। চ্যাপ্টার 4। ওকে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার। ওকে, সো আমরা যদি ব্লক কোডিং এ যাই, তো ব্লক কোডিং এর মেইন থিমটা হচ্ছে, দেখেন, এর আগে আমরা যে লাইন কোডিং গুলো দেখেছি সেখানে কোনোটাই কিন্তু আমাদের ওই সেম সিগন্যাল লেভেল আসার প্রবলেমটা পুরোপুরি সলভ করতে পারে নাই, তাই না? যে জি এনার্জেট আই এর ক্ষেত্রে আমরা কনজিকিউটিভ ওয়ান এর প্রবলেমটা সলভ করতে পারছি, কারণ কনজিকিউটিভ ওয়ানে এনার্জেট আই কি করে, ইনভার্স ভোল্টেজ লেভেলে চলে যায়। তার মানে ওখানে সেম ভোল্টেজ লেভেল আসে না, কিন্তু কনজিকিউটিভ জিরোর প্রবলেমটা কিন্তু আমাদের আহ, কি বলে, সলভ হয়নি, কারণ জিরো মানে আসলে নো চেঞ্জ ছিল, তাই না? মনে আছে? জি স্যার। আর ম্যানচেস্টার আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার তো প্রবলেমটা সলভ করে, বাট ঝামেলা কোথায় যে ওরা ব্যান্ডউইথটা বেশি নিয়ে নেয়, দ্যাট ইজ প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা বিটের জন্য এরা দুইটা করে সিগন্যাল এলিমেন্ট ইউজ করছে। হ্যাঁ, তো ওইটাও আসলে একদম 100% ফুল প্রুফ জিনিসটা এরকম না। তো এই জিনিসটার আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের সলিউশন হচ্ছে এই ব্লক কোডিং। এখন ব্লক কোডিং বলছে যে আচ্ছা, আমাদের মেইন প্রবলেম কি কোনটা? মেইন প্রবলেম হচ্ছে যদি কনজিকিউটিভ জিরো আসে, তখন হচ্ছে আমার এই ভোল্টেজ লেভেলটা সেম চলে আসে, যদি আমি এনার্জেট আই বা অন্য কিছু দিয়ে ইউজ করি। হ্যাঁ, তো আমি যদি আমার ডেটাটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি যেখানে আসলে কনজিকিউটিভ জিরো আসার সম্ভাবনা থাকবে না, তাহলেই তো আমার প্রবলেমটাও সলভ হয়ে যায়। বুঝেছি? জি স্যার। তো তাহলে এখন কথা হচ্ছে কনজিকিউটিভ জিরো যেন না আসে, সেটা আমি কিভাবে এনশিওর করব? হ্যাঁ, তো সেখান থেকে এই ব্লক কোডিং এর ধারণাটা আসে। ব্লক কোডিং বেসিক্যালি কি করে, এই যে দেখেন, টোটাল তিনটা স্টেপে এ আসলে কাজ করার চেষ্টা করে। হ্যাঁ, সরি, এই যে এখানে, হ্যাঁ? সেটা হচ্ছে এই ডিভিশন, সাবস্টিটিউশন এন্ড লাইন কোডিং। ওকে, তো এই ডিভিশন মানে আসলে কি, এ হচ্ছে আমার যে পুরা বিট স্ট্রিমটা বা পুরা ডেটাটা আছে, এই ডেটাটাকে অনেকগুলো সেগমেন্ট বা ডিভিশনে ডিভাইড করে ফেলার চেষ্টা করে। এখন কয় বিটের করে সেগমেন্ট তৈরি করবে সেটা আসলে ডিপেন্ড করবে আমার ব্লক কোডিংটা আমি কিভাবে ডিজাইন করছি তার। হ্যাঁ, আর সাবস্টিটিউশন হচ্ছে এই যে সেগমেন্ট গুলোকে ভাগ করলাম, এই সেগমেন্ট গুলোকে এখন আমি করসপন্ডিং নতুন সেগমেন্ট দিয়ে রিপ্লেস করার চেষ্টা করব, এবং এই নতুন সেগমেন্ট গুলো আমি এমন ভাবে চুজ করব
যেন ওইখানে কনজিকিউটিভ জিরো না আসে। হ্যাঁ, আর ফাইনালি তারপরে নতুন যে সেগমেন্টটা আসলো সেটাকে এখন আমি যে লাইন কোডিং স্কিম গুলো আমরা শিখেছি সেগুলো দিয়ে কোনো একটা সিগন্যাল ড্র করার চেষ্টা করব। ওকে। এটা যে কোনো লাইন কোডিং স্কিম ইউজ করলেই হবে? যে কোনো বলতে এখন যদি আমি এনারজেট আই ইউজ করি কোনো প্রবলেম নাই, MLT3 বা বাইপোলার EMI, কারণ এই এনারজেট আই, MLT3, বাইপোলার EMI এই তিনজনেরই মেইন ইস্যু কোথায় ছিল? এরা কিন্তু কনজিকিউটিভ ওয়ান এর প্রবলেম সলভ করতো, হুম। কনজিকিউটিভ জিরো এর প্রবলেম সলভ করতে পারতো না, তাই না? জি তো এখন আমি তো বিটটাকেই কনজিকিউটিভ জিরো যেন না থাকে এভাবেই রিপ্লেস করে ফেলছি, তো এখন এই তিনটার যে কোনো একটা ইউজ করলেই তো আমার প্রবলেম আর থাকবে না। জি বুঝেছি? জি স্যার। ওকে। আচ্ছা। তো এখন তাহলে এই সাবস্টিটিউশনের একটা এক্সাম্পল আসলে এখানে দেয়া হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের একটা। জি স্যার, আমি এখান থেকে অ্যাকচুয়ালি বুঝি আর কি যে যদি চারটা জিরো হয় তাহলে ওইটা পাঁচটার যে কোনো একটা সিকোয়েন্স হুম, হুম। যেটাতে কনজিকিউটিভ জিরো নাই সেটা দিয়ে এক্সচেঞ্জ করে দিতে হবে। বেসিক্যালি আমি মানে এটার লাইন কোডিং নিয়ে কনফিউজ ছিলাম যে এটা থেকে কিভাবে লাইন কোডিং এ অ্যাপ্লাই করে। ও, এই যে আমি তো সাবস্টিটিউট করার পরে একটা বিট স্ট্রিম পাবো না নতুন, জি জি এরপরে ওটাকে আমি যেগুলোতে কনজিকিউটিভ জিরোর প্রবলেম আছে, মানে ওয়ানের প্রবলেম সলভ হয়ে গেছে কিন্তু জিরোর প্রবলেম আছে, সেগুলো দিয়ে আমি তো এখন ড্র করলেই হয়ে যাচ্ছে। জি কারণ জি এখন জিরোর প্রবলেম থাকলেও ওখানে যেহেতু জিরো, কনজিকিউটিভ জিরো নাই, ফলে ওই প্রবলেমটা আর অ্যারাইজ করার সম্ভাবনা। জি স্যার, থ্যাংক বুঝেছি ইউ। এ পর্যন্ত? জি স্যার। ওকে। আর ওই মডেল লেয়ারের কথা যেটা বললাম, যে আসলে ওটা নিয়ে অত বেশি বদার হওয়ার দরকার নেই। হ্যাঁ, আমরা জেনারেলি যেগুলো জানি সেগুলো মোটামুটি পারলেই হবে। হ্যাঁ, খুব ডিপ থেকে হয়তো একটা কোশ্চেন আসবে, কিন্তু ওইটা জানার জন্য আপনার তো আসলে একদম তাহলে সবকিছু ধরে ধরে দেখা যাবে যেই পরিমাণে এফোর্ট দিচ্ছেন তার আউটকামটা হয়তো অত বেশি good হবে না। আমি বলবো আপনি ওই যে বইয়ের ওই চ্যাপ্টার, মানে ওই কয়েকটা পেজ ঠিকঠাক মতো রিডিং করেন আর স্লাইডটা একটু দেখেন, তাহলেই এনাফ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোশ্চেন? আচ্ছা স্যার, এই যে আপনাদের কুইজে একটা কোশ্চেন দিয়েছিলেন না, কুইজ প্লাস অ্যাসাইনমেন্টে, যে ম্যাক অ্যাড্রেসটা বের করো, এটা একটু দেখিয়ে দিবেন? যে কোশ্চেনটা এখানে দিয়েছিলাম। আর একটা কনফিউশন স্যার, আমি আর কি আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসের মধ্যে মানে একটু গুলিয়ে ফেলি যে কোনটা কি আর কি। কেন? দেখেন, আইপি অ্যাড্রেস হচ্ছে আমার, আমি যেই নেটওয়ার্কের আন্ডারে আছি সেই নেটওয়ার্কের অ্যাড্রেস। হ্যাঁ, আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল ডিভাইসের অ্যাড্রেস। ওকে। এটা আমি তো বারবার করেই ক্লাসে বলছিলাম যে আমার আইপি অ্যাড্রেসটা আসলে কোনো ফিক্সড অ্যাড্রেস না। আমি আমি যখন যেই নেটওয়ার্কের আন্ডারে থাকি তখন আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেমন এই যে আমি এখন আমার বাসায় আছি, আমার বাসায় যে আমি ইন্টারনেট কানেকশন নিয়েছি, আমার সঙ্গে আপনার যখন কমিউনিকেশন হচ্ছে এই আইপি অ্যাড্রেসের থ্রুতে কমিউনিকেট হচ্ছে। কিন্তু আমি যদি আবার ব্র্যাকে চলে যেতাম, তাহলে ব্র্যাকের যে ইন্টারনেট কানেকশন, ওদের যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসের থ্রুতে আমাদের কমিউনিকেশন। বুঝেছি? তাহলে দেখেন, একই সেন্ডার, একই রিসিভার, একই কমিউনিকেশন প্ল্যাটফর্ম ইউজ করছি, কিন্তু আমরা যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কের আন্ডারে আছি, ফলে আমার আইপি অ্যাড্রেসটাও ডিফারেন্ট ডিফারেন্ট হবে। ওকে। আর ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ফিক্সড, ওখানেও আমার ম্যাক অ্যাড্রেস যেটা ছিল সেটাই থাকবে, এখানেও আমার ম্যাক অ্যাড্রেস যেটা ছিল সেটাই থাকবে। বুঝেছি? ওকে স্যার। ওকে। আর হচ্ছে যখন আমার একটা ফুল কমিউনিকেশন হয়, হ্যাঁ, আমার প্রথম টার্গেট কিন্তু কি? আমার নেটওয়ার্কটাকে আইডেন্টিফাই করা, তাই না? কারণ আমি জানি দুনিয়ার সবার ম্যাক অ্যাড্রেসই মনে করেন আমি জানি, কিন্তু আমি যদি না জানি যে ও আসলে কোন নেটওয়ার্কের আন্ডারে, তাহলে তো আমাকে কি করতে হবে? ব্রুট ফোর্স অ্যাপ্রোচে সবগুলো ম্যাক অ্যাড্রেসকে অ্যাপ্রোচ করতে হবে যে আচ্ছা তুমি, তোমার সঙ্গে কি আমি কমিউনিকেট করতে চাচ্ছি। হ্যাঁ, কারণ মোস্ট অফ দ্য কেসে কি হয়, দুইটা ডিভাইসের তো আসলে ডিরেক্ট কানেকশন থাকে না, তাই না? এর ভিতরে অনেকগুলো হ্যাঁ। ইন্ডিভিজুয়াল
ডিভাইস পার হয়ে তারপরে আমার এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যেতে হবে। হুম। তা আপনি হয়তো জানেন যে আপনার সেন্ডার এটা, রিসিভার এটা, কিন্তু বাকি ডিভাইস কোন কোন ডিভাইস পার হয়ে আপনি আসলে এই সেন্ডার থেকে রিসিভারে যাবেন সেটা তো আসলে সবসময় ফিক্সড থাকে না, তাই না? না। এই কারণে আমরা তখন এই আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাকচুয়ালি নেটওয়ার্কটাকে আইডেন্টিফাই করি, যে ও আচ্ছা আমি এখন তাহলে ব্র্যাকে আছি, আপনি হয়তো লেটস সে মিরপুরে আছেন। ওকে, তার মানে আমার এই এই পাথগুলোর থ্রুতে গেলে আমি হয়তো এই ডিরেকশনে যেতে পারবো। হ্যাঁ? তার তাহলে কি আমার আইপি অ্যাড্রেস দিয়ে আমি দুইটা নেটওয়ার্ককে আইডেন্টিফাই করলাম। এরপরে নেটওয়ার্ক আইডেন্টিফাই করা শেষ, দ্যাট ইজ আমি এখন আরো সহজ ভাবে বলে লেটস ঢাকা থেকে সিলেটে যাব, এই দুইটা আমার ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি কিসের থ্রুতে যাবেন এটা আসলে আমরা তখন ওই কি বলে রাউটিং বা ম্যাক অ্যাড্রেস দিয়ে দিয়ে বের করার চেষ্টা করি। সেটা কি, যে আচ্ছা কেউ হয়তো বলবে যে আমি ট্রেনে এখান থেকে কমলাপুর যাব, কমলাপুর থেকে ট্রেনে সিলেটে নামবো, তারপরে ওখান থেকে হয়তো রিক্সা করে যাবো। কেউ হয়তো বললো যে না আমি এখান থেকে এয়ারপোর্ট যাবো, এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে যাবো, তারপরে ওখান থেকে হয়তো হম কোনো একটা গাড়ি করে যাবো। তা আপনার দুইটা লোকেশন ফিক্স আইপি অ্যাড্রেস দিয়ে, দ্যাট ইজ নেটওয়ার্ক ফিক্স। এখন আপনি কোন ডিভাইস গুলোর ভায়া হয়ে অ্যাকচুয়ালি যাবেন সেইটা আসলে এই ম্যাক অ্যাড্রেসটা আইডেন্টিফাই করার চেষ্টা করে, বা ম্যাক অ্যাড্রেস দিয়ে আমরা পুরো জিনিসটাকে আইডেন্টিফাই। বুঝেছি? Yes, sir. ওকে। আর পরে যেটা বললেন, আচ্ছা এই প্রবলেমটা বুঝি নাই সবাই। এখানে যেটা বলেছে যে আমার কাছে একটা কি বলা যায় নেটওয়ার্ক আর্কিটেকচার আমি সামহাউ ম্যানেজ করতে পেরেছি। হ্যাঁ, কিন্তু এইখানে কয়েকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কি হবে সেইটা আমি আসলে আইডেন্টিফাই করতে পারিনি। হ্যাঁ, তো এখন আমার মেইন টার্গেট হচ্ছে যে ডিভাইস গুলোর ম্যাক অ্যাড্রেস কি সেইটা খুঁজে বের করা। হুম, এখন কিভাবে খুঁজে বের করব সেটার একটা কি বলা যায় হেল্পিং অবজেক্ট হিসাবে আমাকে দিয়েছে হচ্ছে এই তিনটা ফ্রেম। এই তিনটা ফ্রেমের ডিটেইলস আমি পেয়ে গেছি। কিরকম, এই যে ফ্রেম ওয়ানের ডেস্টিনেশন ম্যাক ছিল X7, সোর্স ম্যাক ছিল X15, ডেস্টিনেশন আইপি ছিল 57, সোর্স আইপি ছিল 172। হ্যাঁ, ডেস্টিনেশন পোর্ট ছিল 80, সোর্স পোর্ট ছিল 548। সেম ভাবে ফ্রেম টু এর ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, ফ্রেম থ্রি এর ক্ষেত্রে ইনফরমেশন গুলো দেওয়া আছে। তাহলে আপনাকে বলেছে যে ইনফরমেশন গুলো থেকে আমার যে আননোন ডিভাইস গুলো, যেমন এই ডিভাইস এ, ডিভাইস বি, ডিভাইস সি, ডিভাইস ডি, এদের ম্যাক অ্যাড্রেসটা আইডেন্টিফাই করে ফেলতে আমরা পারি কি। বুঝেছি? হ্যালো? স্যার, স্যার, এইটার একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে এটা আমি পেরেছি কিন্তু জিনিসটা অনেক টাইম কনজিউমিং ছিল। তো মানে আমি ভাবছিলাম এটার কোনো ইজিয়ার ওয়ে আছে নাকি বের করার। ইজিয়ার ওয়ে হচ্ছে, হ্যাঁ আমি ওটা একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, সো লেটস সে আমরা একটা একটা করে ফ্রেমে যাই। হ্যাঁ, প্রথমে হচ্ছে ফ্রেম ওয়ান। তো ফ্রেম ওয়ানে আমি প্রথমেই তাহলে কি, ওর পোর্ট অ্যাড্রেস দিয়ে তো আমার আসলে খুব বেশি লাভ নাই, কারণ পোর্ট অ্যাড্রেস হচ্ছে আমার ডিভাইসের ভিতরে কোন প্রসেস চলছে সেটা। হ্যাঁ, তো আমরা প্রথমে আইপি অ্যাড্রেসটা দিয়ে একটু দেখার চেষ্টা করি যে আমাদের সোর্সের আইপি হচ্ছে 172। তার মানে 172 কোথায় এখানে, এই যে এই ডিভাইসটা থেকে আমার ডেস্টিনেশনের আইপি হচ্ছে 57। হ্যাঁ, 57 হচ্ছে এখানে এইটা। হ্যাঁ, তার মানে আমার এই ডিভাইস থেকে ডেটাটা এই ডিভাইসে যাওয়ার চেষ্টা করছে। বুঝেছি? ওকে, এখন তারপরে আমার বলছে হচ্ছে সোর্সের ম্যাক হচ্ছে X15 আর ডেস্টিনেশনের ম্যাক হচ্ছে X7। এখন তাহলে একটু খেয়াল করে দেখেন, এই পুরা এই ডিভাইস থেকে এই ডিভাইসে যাওয়ার বেসিক্যালি এখানে দুইটা রাস্তা আছে, তাই না? একটা রাস্তা হচ্ছে আপনি এই দিক থেকে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে চলে গেলেন, এটা একটা ওয়ে হতে পারে, অথবা এই দিক থেকে এই দিক দিয়ে এসে সি হয়ে তারপরে এ হয়ে এখানে চলে আসে, তাই না? হ্যালো? জি স্যার। জি স্যার। এখন তার মানে আমার আসলে এই তিনটা অপশন হতে পারে। একটা কি, এই আমার এই ফ্রেমটা আসলে এখান থেকে এইখানে এই পর্যন্ত বোঝাচ্ছে। হ্যাঁ,
যদি ফ্রেমটা এখান থেকে এখানে বুঝাতো তাহলে তো আমার এই সোর্সের ম্যাকটা মিলে যেত, সোর্সের ম্যাক X4 হতো, সেটা তো হয় না। সেম ভাবে এটা যদি এই সেগমেন্টটা বুঝাতো তাহলেও তো আমার ডেস্টিনেশনের ম্যাক X6 হতো, সেটাও তো হয় না। তার মানে আমার আইদার এই সেগমেন্ট যদি এই পাথ দিয়ে যায়, অথবা যদি এই পাথ ধরে যায়, তাহলে আসলে এই সেগমেন্ট, সরি এই যে এই সেগমেন্ট, অথবা এই সেগমেন্ট। ওকে, তার মানে এই তিনটাতেই আমি এখন তাহলে ধরে রাখি না। তাহলে কি কি অপশন হতে পারে, যে যদি আমি এই সেগমেন্ট ধরি তাহলে বি এর ম্যাক হচ্ছে আমার সোর্সের ম্যাক, দ্যাট ইজ X15। দেখা যাবে, এর জন্য একটু কষ্ট হচ্ছে, X15। আর এর হবে তাহলে ডেস্টিনেশনের ম্যাক বা X7। এটা একটা অপশন। অথবা যদি এই পাথ ধরে যায় তাহলে আমার সোর্সের ম্যাক X15 ঠিক আছে, ডেস্টিনেশনের ম্যাক হচ্ছে X7। ওকে, অথবা আরেকটা কি হতে পারে, আমার এই সেগমেন্টটা হতে পারে। এই সেগমেন্টে তাহলে কি, তখন আমার সোর্সের ম্যাক হচ্ছে আমার X15, তার মানে সি এর আরেকটা অল্টারনেটিভ ভ্যালু হতে পারে আমার X15। আর ডেস্টিনেশন তো X7, সেটা X7 আগের মতোই আছে। হ্যাঁ, তাহলে এখন পর্যন্ত আমরা তিনটা ইয়ে পেলাম, যে আচ্ছা বি এর ভ্যালু X15, সি এর ভ্যালু X15 অথবা X7, আর ডি এর ভ্যালু হতে পারে X7। হ্যাঁ, এরপরে আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। এখান থেকে আসলে এটাও বোঝা যায় যে আসলে এর ভ্যালু পেয়ে গেছে অলরেডি আমরা। আচ্ছা, তবুও দেখি আমরা। আচ্ছা, এরপরে যেটা বলেছে পরেরটার ক্ষেত্রে আমার সোর্সের আইপি 142, ডেস্টিনেশনের আইপি হচ্ছে 172। হ্যাঁ, 142 কোনটা? আচ্ছা, 142 হচ্ছে এইটা। আর ডেস্টিনেশনের হচ্ছে 172। তার মানে আমি এই গুগল থেকে আবার এই পিসিতে কমেন্ট করার চেষ্টা করছি। হুম, তাহলে এইখানেও আমার সেম, দেখেন। তার মানে আমার কানেকশন কোনটা হতে পারে, একটা হতে পারে এই গুগল থেকে এই রাউটার, তারপরে এই সুইচ হয়ে এই রাউটার হয়ে এইটা। আরেকটা হতে পারে গুগল থেকে এই রাউটার, তারপরে এই সুইচ হয়ে এই রাউটার হয়ে এই সুইচ হয়ে এই রাউটার হয়ে এইটা। হুম, তো এইখানেও আমরা সেম ভাবে একটু দেখি। তার মানে আমার সোর্সের কোনটা হতে পারে, সোর্স ও। তো এখানে আবার আরেকটা সুবিধা করে দিছে। হ্যাঁ, দেখেন আমার সোর্সের ম্যাক হচ্ছে X2। হ্যাঁ, তাহলে যে সোর্সের ম্যাক হচ্ছে X2, তার মানে আমার এই আইদার এই পাথটা হবে অথবা এই পাথটা হবে। তো আমি দুইটা অপশনকেই রাখি। আমার ডেস্টিনেশনের ম্যাক হচ্ছে X13। হ্যাঁ, তার মানে আমার এই বি এর আরেকটা ভ্যালু হতে পারে X13, অথবা সি এর আরেকটা ভ্যালু হতে পারে X13। ওকে, এরপরে আমরা যদি ফ্রেম থ্রিতে যাই, ফ্রেম থ্রিতে আইপি 172, সোর্সের আইপি 187। 187 থেকে 170, আচ্ছা এই কমিউনিকেশনটা বোঝাচ্ছে। এরপরে রয়েছে সোর্সের ম্যাক X2। X2 কোথাও আছে? এখানে কেন X2 হলো, সরি, সোর্সের ম্যাক হচ্ছে X3, আর ডেস্টিনেশনের ম্যাক হচ্ছে X13। হ্যাঁ, তো সোর্সের ম্যাক X3, ডেস্টিনেশনের ম্যাক হচ্ছে X13। তো দেখেন এখান থেকে বেসিক্যালি আমরা এই পাথ ধরে যেতে পারি অথবা এই পাথ ধরে যেতে পারি, তাই না? তো যদি আমি এই পাথটাকে কনসিডার করি, তাহলে এইখানে আমরা এটাকে বলতে পারি এই যে X3, আর এটাকে আমরা বলতে পারি X13। X3, আর এটা একটা অ্যাভেলেবেল অপশন ছিল X13। সেম ভাবে আমি যদি এই পাথটা ধরি তাহলে এটা X3, আর এটা হচ্ছে X13। তাহলে এই যে এখন দেখেন, আমরা যদি অ্যাভেলেবেল অপশন গুলো কনসিডার করি, আমরা এ আর ডি এর জন্য আসলে একটাই অপশন পেয়েছি। এ হবে আমার X7, আর ডি হবে আমার X3। এই দুইটা আসলে ফিক্সড হয়ে গেল। হ্যাঁ? এখন হচ্ছে আমার এই দুইটার জন্য আসলে দেখেন আমরা মাল্টিপল অপশন পেয়েছি। হ্যাঁ,
যদি একটু কনসিডার করি, খুব একটু বাকিগুলোর সঙ্গে চিন্তা করে দেখি, খুব সম্ভবত বি এর জন্য আসে আমার X15, আর সি এর জন্য আমার আসে আসলে X13। হ্যাঁ, তার মানে যে এখানে X7টা তো বাদ চলে যাবে অলরেডি, কারণ এটা আসলে এখানে চলে গেছে। তাহলে এই দুইটা অপশন থেকে বি কে একটা আর সি কে একটা দিলেই আমার আসলে সবগুলোর জন্য কাজ করবে। হ্যাঁ, কোশ্চেনটা আসলে ইজি ছিল এটা বলবো না, হ্যাঁ একটু চিন্তা করে সময় নিয়ে আসলে সলিউশন বের করতে হবে। কিন্তু মানে 10টা কোশ্চেন থাকলে একটা বা দুইটা কোশ্চেন তো এরকম থাকবে, সবগুলো তো আসলে আর ইজি গোয়িং কোশ্চেন বলে। স্যার আমার আরেকটা ছিল, সেটা হচ্ছে আম, এটার আগে যে প্রশ্নটা ওইটা মানে আমি তো অন্য একটা ফরম্যাটে করেছিলাম, মানে আপনি যে ফরম্যাটটা করেন আমি অ্যাকচুয়ালি ওটা বুঝি নাই যেটা কিভাবে করে আর কি। না, আপনার ফরম্যাটটা আমি পরে বুঝতে পেরেছি। আপনি আসলে জাস্ট শুধু ল্যাবের লিঙ্ক গুলো সবগুলো বিল্ডিং এর জন্য একবারে ক্যালকুলেট করেন, তারপরে হয়তো কি বলে, জি স্যার, সবগুলো আলাদা আলাদা করে একবারে ক্যালকুলেট হ্যাঁ করে হ্যাঁ, দেন। তারপরে ফ্লোরের গুলো সবগুলোর জন্য একবারে ক্যালকুলেট করেন এইভাবে। ঠিক আছে, ওভাবেও করতে পারেন, অসুবিধা নেই। জি একটা স্যার। আর প্রবলেমের ডিফারেন্ট ডিফারেন্ট। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনার কাছে কি এখন বই খোলা যাবে? বলেন। ফিফথ এডিশনের 84 নাম্বার পেজ, পারফরমেন্সের আগের পার্ট, ওখানে একটা ম্যাথ আছে আর কি, ওটা একটু দেখাইতাম। আচ্ছা স্যার, স্যার একটু ম্যাক অ্যাড্রেসের কোশ্চেনটা একটু, বলেন। সে যে আমরা বি এবং সি এটার জন্য কি যে কোনো একটা ভ্যালুই ধরতে পারবো? যদি বি X15 আর সি X13 ধরে দেখেন, যদি তিনটা ম্যাক অ্যাড্রেসই আপনার মিলে যায়, মানে তিনটা ফ্রেমই ভ্যালিড মনে হয়, তাহলে এটা ধরতে পারেন। আর ওটা ধরেও যদি তিনটা ম্যাক অ্যাড্রেসই ভ্যালিড মনে হয়, তাহলে হ্যাঁ ওটাও ধরতে পারেন, সুবিধা নেই। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখতে পাই। হুম, স্যার আগে ডাউনলোড করতে হবে, ডাউনলোড না করলে হয় না এটা ওপেন। অলরেডি দিলাম। কত নাম্বার পেজ পেজ বললেন? 84, এটা আই গেস 122 পেজে আসবে, এখানে 122 সার্চ দিলেই হবে আই গেস। কোথায় সার্চ দিব সেটা? আচ্ছা না, এখানে তো জানি না, আপনি জাস্ট এই পেজ, নিচে যে পেজ আইকন আছে না, ওই পেজের 122 হলেই হবে। ওই তো স্যার উপরে যে 122। এখানে? জি স্যার, এটা একটু ইউজিং বোথ লিমিটস, এখানে আমাদের তো শ্যানন ক্যাপাসিটি আপার লিমিট দেয়, কিন্তু এখানে নাইকুইস্টের জন্য কেন 4 ধরে নিছে, আমি এটা মানে কনফিউজ ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ এটা আমি ক্লাসে বলেছিলাম যে জি স্যার বলেছেন। এরা এখানে বাই ডিফল্ট কেন যেন একটু কমায় ধরছে। হ্যাঁ, যে বলছে যে এখানে যে আপার লিমিটটা, এটাকে আমরা আমাদের কি বলা যায় একটু সেফটি বা আমাদের ক্যালকুলেশন একটা কনজারভেটিভ ওয়ে রাখার জন্য, যেখান থেকে কিছু ভ্যালু কমায় এখানে 4 ধরে বাকি ক্যালকুলেশন। কিন্তু 6 ধরে করলেও তো সমস্যা নেই। এক্সাম এক্সাম হলে যদি এরকম কোনো কিছু উল্লেখ না থাকে, হ্যাঁ, তাহলে আসলে কারণ এক একজন তো তাহলে এক একটা বলবে, কেউ 6 থেকে 5 নেবে, কেউ 6 থেকে 3 নেবে, কেউ 6 থেকে 4। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার এটা কমানোর দরকার নেই। এখানে আপনি যেটা ভ্যালু পেয়েছেন সেই ভ্যালুটাই পরের স্টেপে ধরে নিন। হ্যাঁ, জি কিন্তু স্যার থ্যাংক এক্সাম হলে অনেক সময় আবার উল্লেখ করে দেওয়া থাকে। লেটস আমরা বললাম যে উম, এই কি বলে যায়,
আর নয়েজি চ্যানেলে আপনি যেই ভ্যালুটা পেয়েছেন, নয়েজলেস চ্যানেলে ক্যাপাসিটি তার লেটস সে 2/3, হ্যাঁ, ক্যাপাসিটি হচ্ছে তার 80%। হ্যাঁ, তখন আপনাকে হয়তো করতে হবে 2/3, মানে কি 6 এর 2/3 হচ্ছে 4, অথবা 80%, 6 এর 80% 2.8। তখন আপনার তখন এই এক্সট্রা স্টেপটা করে আপনি এখানে কমায় নিয়ে তারপরে বাকি ক্যালকুলেশন। কিন্তু যদি এরকম কোনো কিছু বলা না থাকে, তাহলে আসলে নিজে থেকে কোনো চেঞ্জ করা যাবে না। জি স্যার, বুঝেছি? বুঝেছি, থ্যাংক ইউ। আর কেউ? স্যার, লাস্ট ক্লাসে যে আপনি একটা টেবিল দেখিয়েছিলেন না, ওটা একটু যদি আরেকবার বুঝাই দিতেন। টেবিল পিসিএম এর রেকর্ডিং মনে হয় আছে। আচ্ছা, আমি পিসিএম এর রেকর্ডিংও আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। আচ্ছা, আমি আর ভ্যালুগুলো ক্যালকুলেট করছি না, আমি জাস্ট কোন ভ্যালুটা কিভাবে আসে এইটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, রেকর্ডিং তো আছে, আপনারা এমনিও দেখতে পাবেন। সেটা হচ্ছে পিসিএম এ আমাদের মেইন কাজ হচ্ছে আহ আমরা এই একটা অ্যানালগ সিগন্যালকে অনেকগুলো স্যাম্পলিং পয়েন্টে ভাগ করে ফেলতে চাই। হ্যাঁ, এই স্যাম্পলিং পয়েন্ট গুলোকে আমরা বলছি হচ্ছে তার প্যাম ভ্যালু, প্যাম পালস অ্যামপ্লিচিউড মডুলেটেড ভ্যালু। হ্যাঁ, তার মানে এই যে আমরা যে বিভিন্ন পয়েন্ট গুলো নিয়েছি, এই পয়েন্টে তার অরিজিনাল যে অ্যামপ্লিচিউড, সেটা হবে তার প্যাম ভ্যালু। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস নাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা প্যাম ভ্যালু পেলাম, মানে টেবিলের প্রথম রোটা হবে আমার প্যাম ভ্যালু। ওকে, এরপরে এই প্যাম ভ্যালুকে আপনি যদি ডেল্টা দিয়ে ডিভাইড করেন, ডেল্টা মানে কি ছিল? ডেল্টা হচ্ছে একটা রেঞ্জের যেই সাইজ, সেটা হচ্ছে তার ডেল্টা। এই যে বা জোন উইথ, এটা কিভাবে পাওয়া যায়? এটা হচ্ছে এই যে আমার যে অ্যানালগ সিগন্যালটা, সেটার অ্যামপ্লিচিউডের যে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ, এই দুইটাকে যোগ করে, সরি, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই আমার হচ্ছে কয়টা আমি কোয়ান্টাইজেশন লেভেল ইউজ করবো সেটা। হ্যাঁ, এই দুইটা করলে আমি আসলে তার জোন উইথটা পেয়ে যাই। ওকে, এই প্যাম ভ্যালুকে আপনি যদি এই জোন উইথ বা ডেল্টা দিয়ে ডিভাইড করে ফেলেন, তাহলে সেটা হয়ে যায় নর্মালাইজড প্যাম ভ্যালু। ওকে, আরেকটা আছে হচ্ছে কোয়ান্টাইজড ভ্যালু। আমি একটু লিখতে পারবো এখানে। তাহলে প্রথমটা আমার এখানে প্যাম ভ্যালু, দ্বিতীয়টা নর্মালাইজড প্যাম ভ্যালু, তৃতীয়টা হচ্ছে কোয়ান্টাইজড ভ্যালু। কোয়ান্টাইজড ভ্যালু হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্ট যেই সেগমেন্ট বা যেই লেভেলে বা যেই রেঞ্জে আছে, সেই রেঞ্জের যেই মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্টের ভ্যালু হবে তার কোয়ান্টাইজড ভ্যালু। ওকে, এখন মিডল পয়েন্টের ভ্যালু কিভাবে পাবো? ও যে রেঞ্জে থাকবে, সেই রেঞ্জের লোয়ার লিমিট আর আপার লিমিটের এভারেজটাই বেসিক্যালি তার মিডল পয়েন্ট। তার মানে লোয়ার লিমিট যোগ আপার লিমিট ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এরকম করে প্রত্যেকটা লেভেলের আমি মিডল পয়েন্ট গুলো পাবো। তাহলে সেটা হচ্ছে আমার কোয়ান্টাইজড ভ্যালু। এই মিডল পয়েন্টকে আবার ডেল্টা, ওই আগের সেম লেয়ার উইথ দিয়ে আমি যদি ভাগ করে ফেলি, তাহলে সেটা হচ্ছে আমার নর্মালাইজড কোয়ান্টাইজড ভ্যালু। ওকে, এরপরে এই নর্মালাইজড কোয়ান্টাইজড ভ্যালু মাইনাস নর্মালাইজড প্যাম ভ্যালু করলে আমরা যেটা পাই, সেটা হচ্ছে আমার নর্মালাইজড ইরোর। ওকে, ওকে। নর্মালাইজড কোয়ান্টাইজড ভ্যালু মাইনাস নর্মালাইজড প্যাম ভ্যালু। ওকে, আর কোয়ান্টাইজেশন কোড কি? কোয়ান্টাইজেশন কোড হচ্ছে এই যে আমরা যেই সেগমেন্ট গুলোতে বা যেই রেঞ্জ গুলোতে আছি, হ্যাঁ, তো ওই লেভেলটা আসলে কোন রেঞ্জে আছে সেই ভ্যালুটাই হচ্ছে তার কোয়ান্টাইজেশন কোড। যেমন দেখেন, প্রথমটা আছে হচ্ছে রেঞ্জ 2 তে, পরেরটা আছে রেঞ্জ 5 এ, তারপরেরটা আছে হচ্ছে রেঞ্জ 7 এ। তাহলে যে 2, 5, 7 এভাবে করে করে আমরা পেয়ে গেছি। আর ফাইনালি যে এনকোডেড ওয়ার্ড বা বাইনারি এনকোডেড ভ্যালু, সেটা বেসিক্যালি হচ্ছে এই যে আমি যে কোয়ান্টাইজেশন কোডটা পেয়েছি, তার জাস্ট বাইনারি রিপ্রেজেন্টেশন। ওকে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, কেউ?
স্যার নর্মালাইজ প্যাম ভ্যালু আর নর্মালাইজ কোয়ান্টাইজড ভ্যালুটা আরেকবার একটু বলবেন? নর্মালাইজড প্যাম ভ্যালু হচ্ছে, দেখেন আমি আমার যে অ্যাকচুয়াল ভ্যালুটা, হ্যাঁ, যে প্রত্যেকটা -6.1, 7.5, 16.2, 19.7, এগুলোকে আমরা বলছি আমাদের অ্যাকচুয়াল ভ্যালু বা প্যাম ভ্যালু। হ্যাঁ, তো এই অ্যাকচুয়াল ভ্যালু বা প্যাম ভ্যালুকে ডেল্টা দিয়ে ডিভাইড করলে যেটা পাই সেটা হচ্ছে আমার নর্মালাইজড প্যাম ভ্যালু। বুঝেছি? জি স্যার। আর আরেকটা হচ্ছে, দেখেন আমি যেই সেগমেন্টে আছি সেই সেগমেন্টের একটা মিডল পয়েন্ট আছে না? জি স্যার। সেই মিডল পয়েন্টের ভ্যালুটাকে আমি যদি ডেল্টা দিয়ে ডিভাইড করি তাহলে যেটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে নর্মালাইজড কোয়ান্টাইজড ভ্যালু। বুঝেছি? জি স্যার। আর ডেল্টাটা কি স্যার কোশ্চেনে দেওয়া থাকবে? ডেল্টাটা কোশ্চেনে দেওয়া থাকে না। ডেল্টাটা কোশ্চেনে ইউজুয়ালি দেওয়া থাকে হচ্ছে আমার কয়টা লেভেলে ভাগ করতে হবে। হ্যাঁ, যেমন এখানে আমাদের 8টা লেভেলে ভাগ করতে বলেছে। ওকে, সো ডেল্টার ক্যালকুলেশন হচ্ছে এইটা, যে ম্যাক্সিমাম ভোল্টেজ মাইনাস মিনিমাম ভোল্টেজ ডিভাইডেড বাই আমার নাম্বার অফ লেভেলস। জি স্যার, বুঝেছি। ওকে, আর কেউ? স্যার অ্যানালগ টু ডিজিটাল সিগন্যালটা আঁকা যদি একটু দেখা দিতেন। অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল আঁকা? অ্যানালগ থেকে আমরা কিন্তু ডিজিটাল সিগন্যাল ড্র করি না, আমরা জাস্ট অ্যানালগ থেকে এই যে এই দেখেন, এটা এটা তো আসলে একটা অ্যানালগ সিগন্যাল ছিল। বলছি স্যার পিসিএম এর একটা ওই ছিল যে বক্স করে করে আঁকতে হয়। আঁকতে হয় না তো, জাস্ট কি করতে হয় দেখেন, এই অ্যানালগ সিগন্যালে আমরা অনেকগুলো পয়েন্ট নেই, সেই পয়েন্ট গুলোকে এই যে এইরকম ক্যালকুলেশন করার পরে ফাইনালি বিটে কনভার্ট করে দিই। বুঝেছেন? এই পয়েন্ট গুলো বিটে কনভার্ট করে ফেললে বাকি জিনিস তো সোজা। এখন তাহলে কি করবো, এই বিট গুলোকে আমি একটা লাইন কোডিং টেকনিক ইউজ করে জাস্ট ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ফেলবো। তাহলে সেটাকে আমি এনার্জেট আই দিয়ে কনভার্ট করবো, তাহলে এনার্জেট আই দিয়ে সিগন্যাল বানায় ফেলবেন। হুম? তারপরে আবার যখন রিসিভারে রিসিভ করবেন আবারও সেম কাজই হবে। বুঝেছি? মানে আপনার কোশ্চেনটা কি এরকমই ছিল নাকি অন্য কিছু? হ্যাঁ স্যার, এটা পরের স্লাইডটাতে মেবি দেখেছিলাম, এই স্লাইডটার পরে ছিল। ও, যে পয়েন্ট ধরে রাখা, এটা কিছু একটা ব্যাপার। এটা স্যার আগে, এটা। হ্যাঁ, এটা আসলে আমরা ওইভাবে দেখাইনি, সেটা হচ্ছে যে এইটা দেখেন, মানে আপনি তো এই স্যাম্পল পয়েন্ট গুলো নিলেন না, এটার একটা এক্সাম্পল এখানে থাকা। এই যে লেটস আপনি যেখানে স্যাম্পল গুলো নিলেন, এরপরে তো এগুলোকেই তো আপনি বাইনারি কোড করে হচ্ছে রিসিভারে পাঠাই দিচ্ছেন, তাই না? তার মানে রিসিভার যখন রিসিভ করবে ওকে, তখন কি করতে হবে, এই যে এরকম, সরি বোঝা আসতে পারলাম না, যে এরকম টেবিলের মধ্যে ও জানে যে প্রতি 1 মিলি সেকেন্ড বা 3 মিলি সেকেন্ড পর পর আমি স্যাম্পল গুলো নিয়েছিলাম, আর স্যাম্পল গুলোর বাইনারি কোড গুলো আমি পেয়েছি। হ্যাঁ, তাহলে লেটস সে প্রথমটা বাইনারি কোড পাইছে হয়তো 101, তার মানে ও বুঝে যাবে যে এটা আসলে তাহলে রেঞ্জ 101 মানে কত, রেঞ্জ 5 এর মধ্যে ছিল, তাহলে রেঞ্জ 5 এর যে মিডল পয়েন্ট সেটাকে ও প্রথম পয়েন্ট ধরে নিবে। তারপরেরটা হয়তো 10110, তাহলে রেঞ্জ 6। হ্যাঁ, তারপরেরটা হয়তো রেঞ্জ 6, এরকম করে করে ও অনেকগুলো পয়েন্ট অ্যাড করতে পারবে না? বুঝতে পারছি? জি স্যার। তো এই পয়েন্ট গুলোকে এরপরে কি জাস্ট কানেক্ট করে দিলেই তো আসলে অ্যানালগ সিগন্যালটা পেয়ে গেল। এত দূর স্টেপ আসলে আপনাদের দেওয়ার কথা না। মেইনলি আমরা এই অ্যানালগ সিগন্যালের স্যাম্পল গুলো থেকে ডিজিটাল বিট গুলো বের করে নিয়ে আসতে পারলেই এনাফ। কিন্তু এমনি থিমটা তো বুঝতে পারছি কি করছে ওরা আর কি।
হ্যাঁ, বেসিক্যালি এখানে অনেকগুলো স্যাম্পল পয়েন্ট গুলো নিচ্ছে, আর ওখানে গিয়ে ওই স্যাম্পল পয়েন্ট গুলোকে কানেক্ট করে আবার সিগন্যালটাকে রিড্র করার চেষ্টা করছে। এখন এদের যে হুম, থিওরিটিক্যালি যে কথাটা বলছে, যে আপনি যদি ওই যে যেই স্লাইডটার কথা বললেন, হ্যাঁ, যে আপনি যদি স্যাম্পল গুলো রেঞ্জ সংখ্যা বাড়ায় দেন, তার মানে কি ও আসলে আরো অ্যাকুরেটলি সিগন্যালটাকে রিড্র করতে পারবে। হ্যাঁ, সেটাই আর কি। এই যে দাদা, হায়ার দ্য ভ্যালু অফ এল, এল মানে কি লেভেল সংখ্যা, তাই না? যে আমি যদি সিগন্যালের লেভেল সংখ্যা অনেক বাড়ায় দিই, তাহলে আমার অ্যাকচুয়াল কাছাকাছি আসবে অ্যাপ্রক্সিমেশন। বাড়ায় দিলে আবার তাহলে প্রত্যেকটা বিট রিপ্রেজেন্ট করার বিটের সংখ্যাও কমে যাবে। 16টা লেভেল করলে প্রত্যেকটা বিট চলে আসতো 4, 32টা লেভেল করলে প্রত্যেকটা বিটের সংখ্যা চলে আসতো 5। তাহলে এখন প্রত্যেকটা বিটের 8টা লেভেল, তাই 3 আসছে। তাহলে এখানে টোটাল কয়টা? 1 2 3 9টা। তাহলে 3 লক্ষ 27, 4 হলে হতো 3 লক্ষ 36, 5 হলে হতো 45। যত লেভেল বাড়াবে তত ডেটার সংখ্যা বেড়ে যাবে, তখন আবার ওটা আবার একটা এক্সট্রা ওভারহেড হিসেবে কাজ করবে। তো আমাদের এই দুই দিকেই ট্রেড অফ হচ্ছে, যে আমার সিগন্যালটা যেন খুব বেশি চেঞ্জ না হয়ে যায়, আবার ডেটাও যেন খুব বেশি না বেড়ে যায়। আচ্ছা স্যার, বুঝলাম। আর কারো কোনো কোশ্চেন? স্যার বাইপোলার এএমআই আর এমএলটি3 কি একটু দেখা দিতে পারবেন? আচ্ছা, এইটার আমি একটা ভিডিও আপনাদের শেয়ার করে দিব, হ্যাঁ, যেখানে প্রত্যেকটা লাইন কোডিং এরই আমার আগের প্রিভিয়াস কোন একটা সেমিস্টারে যে অনলাইন ক্লাস নিয়েছিলাম তখন মানে এক্সাম্পল আচ্ছা করে দেওয়া আছে, তো আশা করি ঝামেলা হবে না। আচ্ছা স্যার। স্যার স্যার, আমাদের হচ্ছে যে কুইজটা হওয়ার কথা ছিল আজকে, এটা কি হচ্ছে নেক্সট ডে কি ডেট জানানো হবে? হ্যাঁ, মিটের আগে তো আর হওয়ার চান্স নাই, কারণ এটাই তো লাস্ট ক্লাস। তো এটার শুরুতে হয়তো হতে পারে, মানে ফাইনালের পরে যেটা। আচ্ছা স্যার, তাহলে মিডের পর হচ্ছে মানে ডেট দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শেষ করি। রেকর্ডিং আছে, আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, আর ওই কিস দিয়ে আমার লাইন কোডিং এর লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি।